অনলাইনে প্রতারণার গল্প এখন হরহামেশাই শোনা যায়। প্রতারকদের নতুন নতুন কৌশলের কাছে যেন অসহায় সাধারণ মানুষের লোভ, ক্ষোভ, আবেগ কিংবা ভালোবাসা এসবকে পুঁজি করেই মূলত প্রতারণার ফাঁদ পাতেন প্রতারকরা। আজ জানাবো এমন এক প্রতারকের গল্প যেটা আপনাকে ভাবিয়ে তুলবে না, কিছুটা অবাকও করবে। 14 বছরের এক কিশোর রাকিব, যার একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তাকে বলতে শোনা যায় ছোট্টবেলায় রাতের আঁধারে তাকে ফেলে চলে গেছেন তার বাবা মা। এখন সে পড়াশোনা করে বড় হয়ে সেনাবাহিনীর প্রধান হতে চায়, আর এজন্য তিনি প্রতিদিন বেলুন বিক্রি করেন পড়াশোনার খরচ জোগাতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাকিবকে। সহযোগিতায় এগিয়ে আসছেন হাজারো মানুষ। রাকিবকে সহযোগিতার জন্য যোগাযোগ করা হয় এনটিভির পক্ষ থেকেও। পরে তার অসংলগ্ন তথ্য সন্দেহের দানা বাঁধলে অনুসন্ধানে নামে এনটিভি অনুসন্ধানী দল। বেরিয়ে আসে রাকিব ও তার পরিবারের প্রতারণার গল্প। বিস্তারিত জুনাইদ আল হাবিবের অনুসন্ধানে। আমরা বাবা মার সাথে থাকতাম। রাত্রেবেলায় ঝড় হয়েছে, বাবা ঘর থেকে বের হয়ে গেছে, কিছুক্ষণ পর মা বের হয়েছে। তারপরে সকালবেলা আসছে দাদা দাদি, আইসা বললো যে তোমার বাবা মা আসবে না, আমাদের সাথে দেখা করবে, মানে আমাদের সাথে থাকবে না। আমি বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছি। এখন আমি বর্তমানে ক্লাস 8-এ আসছি। কোথায় পড়াশোনা করো? সাত মসজিদ আইডিয়াল স্কুল। আমার জীবনে ইচ্ছা আছে আমি বড় সেনাবাহিনীতে যোগদান করব। তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানায় দিয়ে দিল, আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারতাম এতদিন। রাকিবের এমন করুণ আর্তনাদ লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে সহযোগিতায় হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। এমনকি ভিডিওতে দেয়া বিকাশ নম্বরে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ান অনেকেই। রাকিবের জীবন যুদ্ধের গল্প হৃদয় ছুঁয়েছে এনটিভি পরিবারেরও। আমরাও পাশে দাঁড়াতে চাই হার না মানা এই জীবন যোদ্ধার। সিদ্ধান্ত হয় তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে এনটিভি। সেই মহৎ ভাবনাকে সামনে নিয়ে আমরা যোগাযোগ করি ভিডিওতে বলা তার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। এরপরই যেন পাল্টে যেতে থাকে দৃশ্যপট। 1 থেকে 1.5 বছর আগে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি যে ভিডিওটার কথা বললেন। তো ওই ভিডিওটা আমি যখন দেখি ফেসবুকে, তখন আমি এই ছেলেটাকে খোঁজার চেষ্টা করি। তখনও আমার কোনো স্টুডেন্ট ছিল না, এই স্কুলেও পড়াশোনা করে না। তো যেহেতু আমার স্কুলের নাম বলতে সাত মসজিদ আইডিয়াল ইনস্টিটিউট, এর জন্য আমি ওকে খুঁজে বের করি। এক সময় আমি ওকে ইয়েতে আপনার হলো ভাঙ্গা মসজিদের এখানে ওর সাথে দেখা হয়। তো যখন ওকে দেখা করলাম, ওকে আমি বললাম যে তুমি তো একটা ভিডিও করছিলা, ভিডিওটা তো এরকম ফেসবুকে ভাইরাল হয়েছে, তো তুমি আদৌ কোনো পড়াশোনা করো কিনা? আর তুমি যে স্কুলের নাম বলছো সাত মসজিদ আইডিয়াল ইনস্টিটিউট, এটা কি তুমি চিনো? তো বললো না, আমি তো এই স্কুলে পড়ি না, আমি ইয়েতে ধানমন্ডিতে একটা স্কুলে পড়ি। তো আমার তখন মনে হলো যে ও আসলে হয়তো ধানমন্ডিতেও পড়ে কিনা সন্দেহ হইল। এরপরও আমি ওকে বললাম যে তুমি তোমার বাবা অথবা মা যে কোনো একজন অভিভাবক কিনে আমার সাথে দেখা করো। আমার একটা কার্ড ওকে দিয়ে আসছে। এর মনে হয় 1 থেকে 1.5 মাস পরে, এটা 2024-এর অক্টোবরের দিকে হবে। অক্টোবরে ও একজন ওর গার্ডিয়ান সহ আসছে, সেখানে পরিচয় দিয়েছিল যে ও দাদা হয়। তো ওর দাদা এসে আমাকে বললো যে ওকে ক্লাস 8-এ ভর্তি করব। আমি তখন ওর দাদার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করলাম যে আসলেই এইরকম কোনো প্রবলেম আছে কিনা। তো সেখানে এরকম কোনো সত্যতা আমার মনে হয় না। উনি বললো যে না, এরকম কোনো সমস্যা নাই, তবে ওর বাবা মা নাই এখানে, আমি ওকে গার্ডিয়ান হিসেবে পড়াশোনা করাই। তো তখন আমি ওকে ভর্তি নেই, বাট আমাকে কোনো ডকুমেন্ট ওরা দেয় নাই। আমি যেটা আমাদের ডকুমেন্টগুলো দরকার হয়, এনআইডি কার্ডের ফটোকপি, বাবা মায়ের ছবি, এরকম কোনো কিছুই না দিয়ে বললো জাস্ট আপনি ভর্তিটা নেন, বাকি ডকুমেন্টগুলো আমি পাঠিয়ে দিব। তো সেখানে ভর্তি করার পরে তারা চলে গেছে। এরপরে একদিন এসে ও শুধু বই নিয়ে গেল, তারপর থেকে আর স্কুলে আসে না। আর ফোন নাম্বারও ওই দিন উনি আমাকে দিতে পারে না, বললো ফোন নাম্বারটা পরে পাঠাবো। কোনোভাবে যোগাযোগ করার আমি সুযোগ পাই নাই। প্রধান শিক্ষকের এমন বক্তব্যের পর আমরা সত্যটা জানতে চাই। আসলেই কি তার বাবা মা তাকে ফেলে চলে গেছে, নাকি অল্প বয়সী প্রতারণার কৌশলে বেশ পারদর্শী হয়ে উঠেছে সে? এক পর্যায়ে আমরা রাকিবের বাসার সন্ধান পাই, আর সেখানে গিয়েই অকালপক্ষ এই কিশোরের প্রতারণার গল্পের গভীরতার কথা জানতে পারি। মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগাতে পরিবারের সদস্যরাই রাকিবের মতো নিষ্পাপ শিশুকে ব্যবহার করছে বলে জানায় প্রতিবেশীরা। বাবা, এর মা, এর এক ভাই অটো গাড়ি আপনাকে চালায়, এর এক ভাই বিয়ে করে আবার আরেক সাইরা দিয়ে আরেক বউ বিয়ে করছে,
ওইরা এ নিয়ে গেঞ্জাম সৃষ্টি আমার বাড়ির থেকে আমি বাইর করে দিছি, এদের টোটাল বাইর করে দিছি। এরই একটা আপনার ওই ভাইরাস একদম ভাইরাস, ফ্যামিলিটাই ভাইরাস। ভালো ভালো লোকের যে টাকা পয়সা দেয়, কিন্তু যারা দেয় এরা বোকা, যারা প্রাপ্য তারা পায় না। ওই ছেলের বাবা মা সবই আছে, একসঙ্গে থাকে। ওর কাজই এইটা, মানে বিকালবেলা পটকা বেচতে যায় মানুষের কাছে, মানে এরকম করে টাকা পয়সা আত্মসাৎ করে। ওর মা কোনো জায়গায় যায় না, ওর বাবাও কোনো জায়গায় যায় না, সব একসঙ্গেই থাকে। এদিকে আমাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছে তার পুরো পরিবার। এক পর্যায়ে রাকিবের বড় ভাইয়ের সাথে কথা বলতে সক্ষম হই। অকপটে স্বীকার করলেন একটু আর্থিক সচ্ছলতার জন্যই এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন। তবে রুবেলের জানতে চাওয়া প্রতারণার দায়ে তাদের যদি কোনো শাস্তি হয়, তাহলে রাকিবের প্রতারণার এমন গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছেন তাদের কি কোনো দায় নেই? ঘুমের মধ্যে রাইখা ওর বাবা মা চলে গেছে, তারপরে আর কোনো খোঁজখবর নেয় না, আজ পর্যন্ত কেউ নাই ওর সাথে। এই কথাগুলো কি সঠিক কি না? মানে আপনারা তো অপরাধ করছেন, আমরা সেটা বলি না, বলি যে মানুষের কাছে যে ভুল তথ্যগুলো দেওয়া, এটা কি ভুল কিনা? এক সময় এডি করছে, পেটের দায় এডি করছি, আমি কি করব কোন? আমরা যে ভালো মতো খামো বা আমার বাসা যা দেন, আমার ঠিক মতো একটা প্যান আছে কিনা বা একটা শার্ট আছে কিনা, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতাম না। এখন কি সমস্যার সমাধান হয়েছে? এখন তো মনে করেন আল্লাহ রসুলের নামলে মনে করেন সমস্যার সমাধান হয়েছে। এখন তো মনে করেন আমার ছোট ভাই যদি আপনারা যদি কেউ যদি এমনি বিরক্ত না করেন বা এমনি যদি মনে করেন কেউ যদি ডানে মামের তো ভয়টা না দেয়, হ্যাঁ, তাহলে আমগো আর কোনো কিছুর দরকার নেই বা আমরা কোনো টাইম আর মিথ্যা কম না। রাকিব তার ভিডিওতে যে দাদার গল্প বলেছিল, সেই দাদার মুখোমুখি হতে চাই আমরা। জানতে চাই রাকিবের বাবা মা আদৌ কি তাকে ফেলে কখনো চলে গিয়েছিল, আর সেটি জানতে রাকিবের গ্রামের বাড়ি ভোলায় এনটিভি টিম। আপনার ছেলে আর আপনার পুত্র বউর সাথে কি কোনো বিচ্ছেদ হয়েছিল? সারাসারি হয়েছিল? না, হয় নাই। সারাসারি হয় নাই। সারাসারি হয় নাই না। রাকিবের প্রতারণার গল্পটি মূলত প্রথম ছড়িয়ে পড়ে দেশের একজন পরিচিত সাংবাদিকের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে, যেখানে কোটি মানুষের উপরে দেখেছেন ভিডিওটি। গল্পটি অবিশ্বাস্য মনে হয়নি বলেই ভিডিওটি ফেসবুকে দিয়েছেন এমন দাবি করেছেন সেই সাংবাদিক। তবে স্বীকার করেছেন আরও সতর্ক হওয়া উচিত ছিল। ডিজিটাল লিটারেসি না থাকায় বর্তমান সময়ে মানুষ অনলাইনে বেশি প্রতারিত হচ্ছে বলে মনে করেন ফ্যাক্ট চেকাররা। একই সঙ্গে যাদের দায়িত্ব সঠিক তথ্যটি মানুষের কাছে পৌঁছানো, সেই সাংবাদিকরাই যদি ভুল বার্তা ছড়ান, সেক্ষেত্রে সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন তারা। আমাদের ম্যাথ লেভেলে সাক্ষরতা, ডিজিটাল লিটারেসি যেটা বলি, বা ইনফরমেশন লিটারেসি, অথবা কিছু ক্ষেত্রে মিডিয়া লিটারেসি, সো এই যে লিটারেসিগুলো বা সাক্ষরতাগুলো, এগুলো যদি আমাদের মানুষের মধ্যে ম্যাথ লেভেলে ছড়ানো না যায়, মানে মানুষকে যদি শিক্ষিত করা না যায় এই ব্যাপারগুলোতে, তাহলে আসলে এই সমস্যাগুলো সমাধান হবে না। সো এই যে সাক্ষরতাগুলো আসলে মূলত সরকারি উদ্যোগেই টেক্সট বুকে নির্দিষ্ট শ্রেণী থেকে এটা শুরু করা উচিত, যেটা বাংলাদেশে হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে এই ব্যাপারগুলো ডিজিটাল লিটারেসি বা ইনফরমেশন লিটারেসি পাঠ্যপুস্তকের একটা পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত, কিন্তু বাংলাদেশে সেটা ওইভাবে নেই। ফলে আমরা আসলে গণহারে এই ধরনের প্রতারণার শিকার হই এবং আমাদেরকে খুব সহজে বিভ্রান্ত করা যায়। এবং কোনো রিনাউন্ড সাংবাদিক কিংবা এরকমের ইনফ্লুয়েন্সার যদি কোনো ইনফরমেশন ছড়ান, সেটার ইম্প্যাক্টটা, ধরেন ভুল ইনফরমেশন ছড়ান, তাহলে সেটার ইম্প্যাক্টটা হচ্ছে অনেক বেশি পড়ে। সাধারণ একজন মানুষ যদি একটা ভুল ইনফরমেশন ছড়ায়, তাহলে সেখানে দুইটা বিষয় থাকে না। একটা হচ্ছে তার রিচ হয়তো কম হয়, যদি রিচ বেশিও হয় তাহলে সে এত রিনাউন্ড না হওয়ার কারণে, তার যে ফেস ভ্যালু না থাকার কারণে তার তথ্যটা অনেকে বিশ্বাস নাও করতে পারে। কিন্তু যখন একজন সাংবাদিক, যার দায়িত্ব হচ্ছে তথ্য ভেরিফিকেশন বা তথ্য যাচাই করে প্রকাশ করা, তার সেই দায়িত্ব যখন তিনি পালন না করেন এবং তার মাধ্যমে ভুয়া খবর ছড়ায়, সেটার মাধ্যমে মানুষ অনেক বেশি বিভ্রান্ত হয় এবং বেশি হার্মফুল ইম্প্যাক্ট পড়ে সমাজে। এটার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের কন্টেন্ট মানুষের আবেগকে সহজে নাড়া দেয়, সে ধরনের কন্টেন্টের বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ এএফপির এই ফ্যাক্ট চেক এডিটরের। তার মতে, প্রতারকরা মানুষের আবেগকে পুঁজি করেই মূলত তাদের প্রতারণার কাজটি করে থাকেন। সেক্ষেত্রে কোনো কন্টেন্ট দেখামাত্র শেয়ার না করার পাশাপাশি কাউকে সহযোগিতা করার ক্ষেত্রেও যতটুকু সম্ভব যাচাই করে নেয়ার পরামর্শ তার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।